2006 সালে বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে মোট 235টা সিট দখল করেছিল। এর থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেই সময়ে বামফ্রন্ট সরকার সাংগঠনিকভাবে কতটা বেশি শক্তিশালী ছিল। তারপরও 2011 সালে সেই বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসলো মমতা বন্দ্যোপাধ্যায় মোট 184টা সিট নিয়ে। তার 5 বছরের মধ্যে অর্থাৎ 2016 সালে সেই সিট গিয়ে দাঁড়ায় 211টা এবং 2021 সালে 215টা সিট। কিন্তু 2026 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু বিসর্জন হলো এবং এতটাই মর্মান্তিকভাবে যে এখন আসল তৃণমূলকে সেটা নিয়ে চারিদিকে প্রশ্ন ওঠে। এই পরাজয়ের পেছনে তোমরা সকলেই জানো বিভিন্ন রকম কারণ রয়েছে, কিন্তু এই পরাজয়ের পেছনে চাকরি প্রার্থীদের কতটা ভূমিকা আছে, বেকার ছেলে মেয়েদের জেনজিদের কতটা ভূমিকা আছে, এটা আমি আজকে আলোচনা করব। তোমরা দেখেছো অনেক শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি হারিয়েছে, ছাত্রছাত্রীরা তারা পড়াশোনার বদলে রাস্তায় আন্দোলন করেছে। এইগুলোর প্রভাব কি পড়েছিল এবারে ভোটে? নাকি হঠাৎ করে বিজেপি অনেক বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে গেছে? যারা এতদিনে আসতে পারেনি পশ্চিমবঙ্গে হঠাৎ করে তারা চলে আসলো। এখানে কি শুধু বিজেপির সাংগঠনিক পাওয়ার রয়েছে, নাকি চাকরি প্রার্থীরা বেকার ছেলেমেয়েরা আশা রেখেছিল বিজেপি গভর্নমেন্টের ওপর যে না আপনারা আসুন, আমাদের কাজ দিন, আমরা ভোট দেব। তো হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ মণ্ডল আজকে আলোচনা করব তোমাদের সাথে এই ইম্পর্টেন্ট টপিকটা। খুব ভালো করে শোনো কি বলতে চাইছি। দেখো, এটা একটা ম্যাগাজিন ডাউন টু আর্থ। এখানে বলা হচ্ছে এবারের ইলেকশনে 13.7 মিলিয়ন মানে 1,37,00,000 1,37,00,000 তোমার ভোটার ছিল যাদের বয়স 18 থেকে 29 এবং এবার ফার্স্ট টাইম ভোট দিয়েছে প্রায় 52 লক্ষ 0.52 সরি তোমার 5 লক্ষ তোমার ব্যক্তি যারা ফার্স্ট টাইম ভোট দিয়েছে, মানে ধরো 18 বছর হয়েছে, মানে বলতে পারো ডাইরেক্টলি জেনজি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এবার টোটাল পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে, যেটা তোমরা দেখেছো রেকর্ড ছেলে মেয়েরা ভোট দিয়েছে বা রেকর্ড ভোটাররা ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে টোটাল 6 থেকে 6.5 কোটি ভোট পড়েছে, যার মধ্যে 1,37,00,000 যাদের বয়স 18 থেকে 29 বছরের মধ্যে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পশ্চিমবঙ্গে বেকাররা, ইয়াং জেনারেশনরা কিন্তু এই বিজেপি সরকার আনতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। কারণ দীর্ঘদিন ধরে ছেলেমেয়েরা চাকরির আশায় প্রস্তুতি নিয়ে বসে আছে, তারপরও টিএমসি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের চাকরি দিতে ব্যর্থ হয়েছে। যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা দীর্ঘদিন পথে আন্দোলন করেছে এবং সেইগুলো শুধুমাত্র যে তারা অনুভব করেছে তা না, পুরো পশ্চিমবঙ্গবাসী কিন্তু দেখেছে এবং সেই জায়গাটা কিন্তু নিতে পেরেছিল বিজেপি সরকার। যার জন্যই কিন্তু বেকার ছেলেমেয়েরা, চাকরি প্রার্থী বা এই যে ইয়াং ছেলেমেয়েরা, এরা ঢেলে ভোট দিয়েছে এই আমাদের নতুন সরকারকে আশা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, মমতা ব্যানার্জির বিসর্জনের জন্য বা মমতা ব্যানার্জির পতনের জন্য অনেক কারণ রয়েছে। আরজিকর হসপিটালের দুর্ঘটনা থেকে শুরু করে আরো অনেক রকম ঘটনা রয়েছে, যেগুলো পলিটিক্যাল বিষয় হয়ে যাবে। আমরা পলিটিক্যাল বিষয়ে যাব না, আমরা আমাদের বেকার ছেলে মেয়েদের, যারা আমাদের ছাত্ররা রয়েছে বা এই পশ্চিমবঙ্গে যারা অনেক দিন ধরে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু একটা সুযোগ পাচ্ছে না চাকরির পরীক্ষা দেওয়ার, তাই নিজেকে প্রমাণ করার। এদের ডিমান্ড খুব হাই না, এদের ডিমান্ড এমন না যে চাকরি দাও, এদের ডিমান্ড আমাদের পরীক্ষা দিতে দাও, আমরা যদি যোগ্য হই তবে আমাদের নিয়োগ করুন, এটা ডিমান্ড এদের।
তো এখানে এই ছেলে মেয়েগুলো 1,37,00,000 মধ্যে আমি যদি ধরি যে না সবাই পড়াশোনা করে না, সবাই চাকরি প্রার্থী না, তবুও আমরা যখন এখন ফর্ম ফিল আপ হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মোটামুটিভাবে 15 থেকে 20 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে যে কোনো বিষয়ে। এবারও গ্রুপ সিডি যেটা একদম লোয়ার লেভেলে যদি আমি দেখি তারাও চাকরি প্রার্থী। আমি যদি দেখি সেই হিসাবে 15 থেকে 20 লক্ষ ছেলে মেয়ে এ মানে যে কোনো যেটা একটু লোয়ার লেভেলের বেশি ক্রাইটেরিয়া থাকে না তারা কিন্তু ফর্ম ফিল আপ করে। তো সেই সংখ্যাটা এখানে ম্যাগাজিনটাকে আনিনি, সেই সংখ্যাটা অন্ততপক্ষে এভারেজে যদি ধরা হয়, আমি এভারেজে যদি ধরি 40 থেকে 45 লক্ষ। ঠিক আছে? 40 থেকে 45 লক্ষ ছাত্রছাত্রী যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। 1,37,00,000 নয় কিন্তু। 40 থেকে 45 লক্ষ। তো এদের শুধু এরা যে এই যন্ত্রণা উপভোগ করছে তা কিন্তু নয়। আজকে মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন যে এরাই শুধু ভুক্তভোগী হয়েছে তা নয়, এদের পরিবারও ভুক্তভোগী হয়েছে। তো এদের প্রত্যেকের পরিবারে আমি যদি ৩ জন করে এবারে যে ফ্যামিলি দেখি মা, বাবা, একজন ভাই বা বোন, তাহলে সংখ্যাটা 1,20,00,000 যা দাঁড়ায়। ঠিক আছে? 1,20,00,000 এই সংখ্যাটা কিন্তু হিউজ, যেখানে টোটাল ভোট পড়েছে ৬ থেকে ৬.৫ কোটি। এই সংখ্যাটা হিউজ পরিমাণে। তাই যে সরকারই আসুক না কেন, আজকে আমাদের বিজেপি সরকার এসছে, তারা অনেক রকম আমাদের জন্য কাজের প্রতিশ্রুতি দিয়ে এখানে এসছে। আমরা আশাও রাখবো যে এই সরকার এই কাজগুলো করবে। এদের এই বেকার ছেলে মেয়েদের এদের কারো ডিমান্ড নেই যে আমাদের চাকরি দিতে হবে। এদের ডিমান্ড আমাদের এটলিস্ট পরীক্ষাটা নেওয়া হোক। লাখ, লাখ ভ্যাকান্সি বের করতে হবে না, এটলিস্ট নিয়মিত নেওয়া হোক। এটলিস্ট আমরা জানতে পারি যে কবে আমাদের পরীক্ষা আছে, ক্যালেন্ডার বার করা হোক। এইগুলো এই ছেলে মেয়েদের শুধু ডিমান্ড। এটলিস্ট জীবনে আজকে 30 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, একবার ট্রাই করে দেখি, তারপর যদি ফেল করে যাই বা না পারি অন্য কাজ দেখে নেব। কিন্তু যতদিন নিজেকে প্রমাণ করতেই পারছি না আমি, ততদিন আশা নিয়েই বসে আছি যে হ্যাঁ আমি পারবো। কিন্তু প্রমাণই করতে পারছি না। এই চিন্তাটা, এই থিংকিংটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে ছিল। আর আমি যতটা বিশ্বাস রাখি, এরা একজনও এই জায়গায় ভোট দেয়নি টিএমসি কে। ঠিক আছে? আজকে টিএমসি এবং বিজেপির মধ্যে ডিফারেন্সটা কি আছে? কত পার্সেন্ট ভোটে জিতেছে? হয়তো সিট সংখ্যা বেশি, কোথাও 10,000, কোথাও 20,000 এইরকম ভোটে কিন্তু জিতেছে। এইরকম মার্জিনে জিতেছে। কোথাও 1,000, কোথাও 1,500। তা আমার মনে হয় যে ছেলে মেয়েগুলো আগে ভোট নিয়ে অত বেশি সিরিয়াস ছিল না, তারাও এবার ভোট দিয়েছে, যার জন্য এবার রেকর্ড ভোট হয়েছে। এবং এই ছেলে মেয়েগুলোর কিন্তু ভূমিকা রয়েছে। এই ছেলে মেয়েগুলো এই মমতা ব্যানার্জির বিসর্জনে সবথেকে বড় ভূমিকা বা রোল যদি প্লে করে থাকে তাহলে এরা। এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ সাংগঠনিকভাবে বিজেপি হঠাৎ করে এমন শক্তিশালী হয়নি যে যার কারণে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। এখানকার মানুষ অত্যাচারিত হচ্ছিল। এখানকার ছাত্রছাত্রী বিশেষ করে সবাই দেখেছে শিক্ষকদের চাকরি গেছে, তারা রাস্তায় দিনের পর দিন অনশন করেছে। অন্যান্য যে পরীক্ষার্থীরা প্রতিদিন, আমরাও কতবার গেছি আন্দোলনে, প্রতিদিন আন্দোলন করেছে, কিন্তু আগের সরকার কোনো কথা শুনেনি। এবার বিজেপি সরকার এই প্রতিশ্রুতি দিয়েছে যে না, এদের অ্যাটলিস্ট কিছু না কিছু করবে, স্বচ্ছভাবে করবে, যেটা অলরেডি শুরু হয়েছে। কিন্তু কতটা এরা করতে পারবে এই দিকে কিন্তু সমস্ত বেকার ছেলেমেয়েরা তাকিয়ে রয়েছে। ঠিক আছে? সব তাকিয়ে আছে এই দিকে যে কতটা করতে পারবে। তবে এদের একেবারেই হালকা নিলে হবে না। এদের একেবারেই হালকা নিলে হবে না। কারণ এখানে বুঝতে হবে বিষয়টা, এই যে যারা শিফটিং ভোটার থাকে, যারা মানে একটা হয় এক ধরনের, আমি এখানে জাস্ট বলছি তোমাদের, এক ধরনের ভোটার থাকে যারা যেকোনো পরিস্থিতিতে একটা নির্দিষ্ট দলকেই ভোট দেবে। যেকোনো পরিস্থিতিতে যাই হোক না কেন, ভালো হোক খারাপ হোক, তারা ওই নির্দিষ্ট পার্টিটাকেই ভোট দেবে। পার্মানেন্ট ভোটার তারা। ঠিক আছে? মেন সমস্যাটা হয় যখন একটা শাসক দল বা একটা দল আরেকটা দলকে হারায়, তখন মেন ফ্যাক্টর যেটা হয় সেটা হচ্ছে শিফটিং ভোটার। ঠিক আছে? শিফটিং ভোটার এরা তো পার্মানেন্ট, এরা যে কোনো পরিস্থিতিতে এখানেই থাকবে। কিন্তু শিফটিং ভোটার যারা, এরা মেন রোলটা প্লে করে। শিফটিং ভোটার মানে
শিফটিং ভোটার মানে যারা ভাবে যে না এই দলকে আর দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের এই দলকে দিতে হবে, চলো শিফট করো। এই শিফটিং ভোটার যারা আছে, আর আমার মনে হয় শিফটিং ভোটার এই বেকারদের মধ্যে সবথেকে বেশি ছিল এবার। যার ডেটা আমার কাছে নেই, থাকলে আমি অবশ্যই দিতাম। ঠিক আছে? যে এত ছেলে মেয়ে আগে একে ভোট দিয়েছে বা আমাদের টিএমসি কে ভোট দিয়েছে, এখন আমাদের এই বিজেপিকে ভোট দিয়েছে। এই ডেটাটা থাকলে আমি অবশ্যই দেখাতাম। কিন্তু শিফটিং ভোটার সবথেকে বেশি হয়েছে এবার তোমার এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। এরা আশা রেখেছে বিজেপির উপর, ভরসা রেখেছে বিজেপির উপর। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারকে এটাই অনুরোধ জানাবো, এই আশাটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এরা চারিদিকে সমালোচনা শুরু করবে। চারিদিকে সমালোচনা শুরু করবে। আর এটা আমার পার্সোনালি মনে হয়। এবং সেই সমালোচনা থেকেই একটা ভালো সরকার, যেটা আমি দেখো এখনো বলে লাভ নেই। এত তাড়াতাড়ি সরকারের আগের সরকার যেভাবে জিনিসগুলোকে জগা খিচুড়ি বানিয়ে গেছে, সেখান থেকে টাইম লাগবে। আর সরকারি কাজও তাড়াতাড়ি হয় না। তবুও আমরা দেখেছি ওবিসি কেস দ্রুত সমাধান করে এসএসসি কাজও শুরু করে দিয়েছে। এইগুলো সত্যিই বলতে এটা প্রশংসনীয়। কিন্তু সরকার কবে দেবে, কি দেবে, এক্সাম ক্যালেন্ডার কি, এইগুলো দ্রুত আনা উচিত। আমি জানি হয়তো সরকারের তরফ থেকে বলতেই পারে যে, "হ্যাঁ, আমরা তো সবেমাত্র ক্ষমতায় আসলাম" বা এরকম চিন্তাভাবনা থাকতেই পারে। কিন্তু সবেমাত্র হয়তো বিজেপি সরকার ৩-৪ মাস হয়ে এসছে। কিন্তু এই ছেলেমেয়েগুলো আজকে ৩-৪ মাস ধরে বসে নেই। এরা সেই টিএমসির জামানা থেকে বসে আছে। তাই এদের আর ধৈর্য মানে থাকছে না। এদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এরা আর টিকে থাকতে বেশিদিন পারবে না। কারণ সবাই সাধারণ ঘর থেকে আসে। একটা মোটিভেশন এরা পাচ্ছে না। হ্যাঁ, যদি একটা এক্সাম ক্যালেন্ডার থাকতো ইউপিএসসির মতো। আমাদের এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বা বাকিরা বলেছে যে এখানে এক্সাম ক্যালেন্ডার করবে। এরকম যদি ক্যালেন্ডার থাকতো, জানতো যে না আমার পরীক্ষাটা হবে ডিসেম্বরের এত তারিখ এবং এত পরিমাণ ভ্যাকান্সি আছে এখানে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী মন প্রাণ দিয়ে পড়াশোনা করত। তো এখানে আগের সরকারের আ বিসর্জনের ক্ষেত্রে আমার এটা পার্সোনালি মতামত, জেনজি বা ইয়াং জেনারেশন বা চাকরি প্রার্থী তাদের ভূমিকা সবথেকে বেশি ছিল, যেটা আজকে ভিডিওর টপিক ছিল। আজকে যে ছেলেমেয়েগুলো লোন নিয়ে বসে আছে, যারা চাকরি করত, নিশ্চয়ই চাকরি করত, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ লোন নিয়েছে, কেউ বিয়ে করেছে, আজকে তাদের চাকরি নেই। ঠিক আছে? আজকে একেকটা রেজাল্ট আসছে, প্রত্যেকটা রেজাল্টের পেছনে আজকে বলতে আগের বারে, আগের সরকারি ক্ষেত্রে প্রত্যেকটার পেছনেই দেখা গেছে কোনো না কোনো পেপার লিক হয়ে গেছে। যাই হোক, আমাদের বর্তমান যে সরকার রয়েছে, আমাদের বর্তমান যে মাননীয় শিক্ষামন্ত্রী বা আমাদের যারা পিএসসি দপ্তরে থাকবে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রত্যেকের কাছে আমাদের বেকারদের বা আমাদের চাকরি প্রার্থীদের অনেক আশা আছে। এদের প্লিজ আপনারা হালকায় নেবেন না। একদমই এদের সামান্যভাবে নেবেন না। এরা অনেক আশা নিয়ে আপনাদের নিয়ে এসছে। থ্যাংক ইউ। এই পর্যন্তই। আর তোমাদের যদি মনে হয় যে না এই ধরনের সোশ্যাল ইস্যু বা টপিক নিয়ে তোমাদের ভয়েস হয়ে কেউ কথা বলবে, তাহলে অবশ্যই আমরা সোশ্যাল ইস্যু বাই বিশ্বজিৎ স্যার একটা নতুন চ্যানেল শুরু করছি। একটু সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের সোশ্যাল টপিক গুলো আমরা অবশ্যই কিন্তু আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।